আর এনএসআইডি যেগুলো আছে এগুলো অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে। এটা আমরা কালকে দেখিয়েছি যে অ্যানালজেসিক্স এর ক্লাসিফিকেশন অপিওয়েডস এন্ড নন অপিওয়েডস। অপিওয়েডস গুলোকে অনেক সময় বলা হয় নার্কোটিক অ্যানালজেসিক্স, আর নন অপিওয়েড গুলো হচ্ছে নন নার্কোটিক, যার এক্সাম্পল NSAIDs. NSAIDs, there are different members of NSAIDs. Acetyl salicylic acid, যেটাকে বলা হয় অ্যাসপিরিন। অ্যাসপিরিনের কেমিক্যাল নেম হচ্ছে acetyl salicylic acid, full chemical name. So there are some acetic acid derivatives, diclofenac, aceclofenac, indomethacin, ketorolac. Acetic acid derivatives হচ্ছে diclofenac, aceclofenac, indomethacin, ketorolac. Propionic acid derivatives, propionic acid derivatives এর মধ্যে naproxen, ibuprofen, ketoprofen. And last of all এখানে প্যারাসিটামল দেওয়া হয়েছে। প্যারাসিটামলটা নিয়ে একটু কন্ট্রোভার্সি, এটাকে কেউ এনএসআইডির মধ্যে ফেলতে চান, আবার কেউ এটাকে এনএসআইডির মধ্যে ফেলতে চান না। তো যারা ফেলতে চান তারা বলেন যে প্যারাসিটামল এর মাইল্ড অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, নেগলিজেবল অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। তো প্যারাসিটামলের আদার নেম হচ্ছে অ্যাসিটামিনোফেন। Other name of paracetamol is acetaminophen. এবারে according to mode of action, mechanism of action, and যে এনজাইম ইনহিবিট করে এনএসআইডি গুলো কাজ করে সেই এনজাইমের সিলেক্টিভিটির বেসিসে এনএসআইডি গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, নন সিলেক্টিভ কক্স ইনহিবিটরস and selective COX inhibitors. Non-selective COX inhibitors and selective COX, selective যেটা সেটা COX2 কে ইনহিবিট করে। COX তে হয় সাইক্লোঅক্সিজেনেস, তাহলে non-selective cyclooxygenase enzyme inhibitors and selective cyclooxygenase 2 enzyme inhibitors. তো non-selective এর एग्जांपल হচ্ছে ডাইক্লোফেনাক, ইন্ডোমিথাসিন, কেটোরোলাক, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, কেটোপ্রোফেন, যেগুলো এর আগে বলা হয় ম্যাক্সিমাম গুলোই নন সিলেক্টিভ। সিলেক্টিভ গুলো কয়েক বছর হলো আসছে, সিলেক্টিভ COX2 ইনহিবিটরস। এর एग्जांपल হচ্ছে সব কক্সিপস গুলো, কক্সিপস, ইটোরিকক্সিপস, সিলেকক্সিপস, ভ্যালডেকক্সিপস, ইটোরিকক্সিপস, সিলেকক্সিপ, ভ্যালডেকক্সিপ। আচ্ছা, এখন এই এনএসআইডি এর মেকানিজম অফ অ্যাকশন বুঝতে হলে আমাদেরকে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম এর পাথওয়ে এটা জানা থাকতে হবে। আমাদের কি এটা জানা আছে? পাথওয়েজ অফ অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম, বলো। দুইটা পাথওয়ে আছে, বলো দেখি, মেটাবলিজম অফ অ্যারাকিডোনিক অ্যাসিড, হ্যাঁ পাথওয়ে বলো। লাইপোঅক্সিজেনেস দুইটা আছে, একটা হচ্ছে লাইপোঅক্সিজেনেস পাথওয়ে আর একটা সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে। লাইপোঅক্সিজেনেস দিয়ে স্যার লিউকোট্রাইন ফর্ম হয় আর সাইক্লোঅক্সিজেনেস দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন আর প্রোস্টাসাইক্লিন। ওকে, তাই লাইপোঅক্সিজেনেস লক্স পাথওয়ে এটা দিয়ে হয় ডিফারেন্ট লিউকোট্রিনস, লিউকোট্রিনস B4, লিউকোট্রিন C4, D4, E4। তো লিউকোট্রিন B4 টা হচ্ছে কেমোট্যাকটিক প্রপার্টি শো করে, আর লিউকোট্রিন C4, D4, E4 এরা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিসের সাথে রিলেটেড। তারা ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায়, ভ্যাসোডাইলেশন করে, আবার ব্রঙ্কোস্পাজম করে, এইসব ইফেক্ট হচ্ছে লিউকোট্রিন C4, D4 and E4 এর। আর সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে দিয়ে তৈরি হয় ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্রোস্টাগ্ল্যান্ডিন E1, E2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, প্রোস্টাসাইক্লিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন I2 and থ্রম্বোক্সিন A2। আচ্ছা, এই যে পাথওয়ে দেখো। আচ্ছা, অ্যারাকিডোনিক অ্যাসিড তো আসলে আসে মেমব্রেন ফসফোলিপিড ব্রেকডাউন হয়ে বাই দ্য এনজাইম ফসফোলাইপেজ A2। এরপরে অ্যারাকিডোনিক অ্যাসিড এই লাইপোঅক্সিজেনেস পাথওয়ে দ্বারা লিউকোট্রিন B4 আর এদিকে C4, D4, E4। এটার রোল যেহেতু একটু অন্যরকম, কেমোট্যাকটিক, এই জন্য এটা আলাদা দেওয়া হয়েছে।
আর এদের রোল হচ্ছে অ্যানাফাইলাটক্সিন হিসেবে ভাস্কুলার সিস্টেমের রোল এন্ড অলসো ব্রঙ্কোস্পাজম করে। আর সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে দিয়ে তৈরি হয় ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনস। প্রোস্টাগ্ল্যান্ডিন প্রথমে H2 হয়, এরপরে প্রোস্টাগ্ল্যান্ডিন D2, E2, F2 আলফা, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, এটার আদার নেম হচ্ছে প্রোস্টাসাইক্লিন এন্ড থ্রম্বোক্সিন A2। আচ্ছা, এখানে একটু বলে রাখি, হয়তো আগে তোমাদের একটু বলা হয়েছে অ্যাসপিরিনের অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট বলার সময় এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2 আর প্রোস্টাসাইক্লিন it inhibits platelet aggregation and it causes vasodilation. On the other hand, thromboxane A2 এটা হচ্ছে enhance platelet aggregation and it causes vasoconstriction. তাহলে এই দুটার রোল ভিন্ন। লো ডোজ অ্যাসপিরিন ইউজ করে আমরা যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পেয়েছিলাম, তো লো ডোজ অ্যাসপিরিন দিলে এই থ্রম্বোক্সিন A2 এইটা সিনথেসিস ইনহিবিশন হয়ে যায়। এজন্য এটা যে প্লেটলেট এগ্রিগেশনকে এনহ্যান্স করতো সেটা আর হয় না, অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট হয়। অধিকন্তু এটার তো অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট এটা ইনট্যাক্ট থেকেই যায়। আচ্ছা, এখন এখানে এই যে ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনস সাইক্লোঅক্সিজেনেস এনজাইম দিয়ে যে তৈরি হয়, এর মধ্যে আবার একটু সিলেক্টিভিটি আছে। এখানে সাইক্লোঅক্সিজেনের দুইটা আইসোফর্ম, একটা হচ্ছে COX-1 another one is COX-2। তো COX-1 and COX-2, তো COX-1 তৈরি হয় আমাদের বডিতে নরমালি, এটার বডিতে ডিফারেন্ট ফিজিওলজিক্যাল রোল আছে যেগুলো প্রোটেক্টিভ ফর বডি ফাংশন। আর COX-2 তৈরি হয়, এটা হচ্ছে ইনডিউসিভ। COX-1 কে বলা হয় কনস্টিটিউটিভ, এটা আমাদের বডিতে নরমালি এক্সপ্রেসড হয়, এটার দ্বারা ফিজিওলজিক্যাল রোল, প্রোটেক্টিভ রোল এটা সার্ভ হয়। আর COX-2 হলো ইনডিউসিভ, মানে যখন কোথাও কোথাও ইনফ্লামেশন হয়, ইভেন নিউপ্লাসিয়ার ইনফ্লুয়েন্সেও এই COX-2 তৈরি হয়। যখন স্টিমুলেট স্পেসিফিক স্টিমুলাস ইনফ্লামেটরি আর নিউপ্লাস্টিক ইনফ্লুয়েন্সের কারণে সেই জায়গায় COX-2 তৈরি হয়। এজন্য যদি আমরা নন সিলেক্টিভ COX ইনহিবিটরস, তারপরে NSAID এর ক্লাসিফিকেশনে আমরা দেখাইলাম, কিছু হলো নন সিলেক্টিভ, কিছু হচ্ছে সিলেক্টিভ। নন সিলেক্টিভ COX ইনহিবিটরস যেমন ডাইক্লোফেনাক, অ্যাসপিরিন, এগুলো যদি ইউজ করা হয়, এন্ডোমিথাসিন, তাহলে at the site of inflammation প্রোস্টাগ্ল্যান্ডিন COX-2 যে তৈরি হয়, এটাকে যেমন সে ইনহিবিট করবে, তো ওই জায়গায় অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট হবে, ওই জায়গার ইনফ্লামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো সিনথেসিস ইনহিবিট করে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যানালজেসিক ইফেক্ট হবে। এট দ্য সেম টাইম আমাদের বডির জন্য ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট যেগুলোর প্রোটেক্টিভ রোল আছে, যেটা COX-1 দিয়ে তৈরি হয়, যেসব প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো ইনহিবিশন হয়ে যাবে। যার ফলে আমরা এই জায়গা ইনহিবিট করার কারণে আমাদের ডিজায়ার্ড ইফেক্ট পাবো, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট পাবো, কিন্তু এটা আমাদের ডিজায়ার না যে আমাদের বডির প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো ইনহিবিশন হোক, এটা তো আমাদের চাওয়া ছিল না। কিন্তু যেহেতু নন সিলেক্টিভ, এটাও ইনহিবিশন হয়ে যাবে। এই কারণে এই সব জায়গায় অ্যাডভার্স ইফেক্ট হবে। যেসব জায়গার প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হবে, সেই জায়গার প্রোটেক্টিভ ফাংশন থাকবে না, ওই জায়গায় অ্যাডভার্স ইফেক্ট হবে। এর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জিআই ট্র্যাক্ট, স্টোমাকে প্রোস্টাগ্ল্যান্ডিন নরমালি যে প্রোটেক্টিভ রোল দেয় সেটা হলো জিআই ট্র্যাক্ট মিউকোজাকে প্রোটেকশন করে। এখানে এই প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো HCl সিক্রেশন কমায়, মিউকাস সিক্রেশন বাড়ায়, বাইকার্বনেট সিক্রেশন বাড়ায়, মিউকোজাল ব্লাড সাপ্লাই বাড়ায়, এগুলো সব হচ্ছে প্রোটেক্টিভ ফর স্টোমাক। অ্যাসিড HCl ইনডিউসড ইনজুরি থেকে স্টোমাককে প্রোটেক্ট করে। তো এটা যদি ইনহিবিশন হয়ে যায় তাহলে অ্যাসিড সিক্রেশন বেড়ে যাবে, মিউকাস সিক্রেশন কমে যাবে, মিউকোজাল ব্লাড সাপ্লাই কমে যাবে, যার ফলে আলটিমেটলি ইনিশিয়ালি গ্যাস্ট্রিক ইরোশন, গ্যাস্ট্রাইটিস, ইভেন গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার পর্যন্ত হয়ে যেতে পারে। এরকম আরো প্রোটেক্টিভ রোল এই সব প্রোস্টাগ্ল্যান্ডিনের আরো বডির কিডনিতে আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমে আছে, ডিফারেন্ট শুধু মেইনটেনেন্স ফাংশন, প্রোটেক্টিভ ফাংশন আছে। তো নন সিলেক্টিভ COX ইনহিবিটরস ইউজ করলে এই হয়।
at the site of inflammation আমাদের desired effect পাই আমরা anti inflammatory effect, but other site যেখানে protective prostaglandin তৈরি হয় COX-1 inhibition এর কারণে ওইসব prostaglandin synthesis inhibit সেখানে adverse effects হয়। আচ্ছা এবারে এটা আমরা একটু দেখাই pharmacodynamics of non-selective COX inhibitors, mechanism of action of non-selective COX inhibitor। non-selective মানে যেগুলো COX-1 COX-2 দুই টাইপের isoenzyme of COX, isoform of COX দুটাকে ইনহিবিট করে, যেমন অ্যাসপিরিন ডাইক্লোফেনাক এটা দেওয়া হলো, তো আমাদের ডিজায়ার হলো যে এইটা ইনহিবিশন হোক, যেহেতু at the site of inflammation COX-2 mediated synthesis of inflammatory prostacyclin এটা হয়, তো COX-2 ইনহিবিট করে দিলে অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক বা নন সিলেক্টিভ NSAID যেগুলো এগুলো যদি দেওয়া হয় COX-2 ইনহিবিশন হয়ে যাবে, তো আমরা ইনফ্লামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করলাম, তো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট পেয়ে গেলাম। তো এখন যেহেতু এটা নন সিলেক্টিভ এট দ্য সেম টাইম সে COX-1 কেও ইনহিবিট করবে, তো COX-1 ইনহিবিশন হয়ে গেলে বডির প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন যেগুলো এগুলো সিনথেসিসও ইনহিবিট হয়ে যাবে, যার ফলে বডির যেসব জায়গায় সে প্রোটেক্টিভ ফাংশন কিন্তু সেগুলো আর থাকবে না, তো এইসব জায়গায় অ্যাডভার্স ইফেক্ট হবে। যার একটা এক্সাম্পল বললাম স্টোমাকে পেপটিক আলসার ডিজিজ পর্যন্ত হয়ে যেতে পারে। এবারে ফার্মাকোডাইনামিক্স অফ সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস, তো যদি সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস যেমন কক্সিব গুলো, কিটোরিকক্সিব, সেলেকক্সিব, ভ্যালডিকক্সিব, তো এই সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস ইউজ করলে তো ইট সিলেক্টিভলি inhibit COX-2 enzyme and specifically inhibit synthesis of inflammatory prostaglandin at the site of inflammation, যেখানে COX-2 mediated inflammatory prostaglandin synthesis হইতেছে at the site of inflammation, selectively সেই সাইটে COX-2 inhibit করে inflammatory prostaglandin synthesis inhibit করলো, যার ফলে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আমরা পাবো। এখন নন সিলেক্টিভ যেটা করতো পাশাপাশি COX-1 কেও ইনহিবিট করতো, কিন্তু এটা যেহেতু সিলেক্টিভ COX-2 ইনহিবিট, COX-1 এর সাথে এর কোনো ইন্টারফারেন্স নাই, তাহলে COX-1 ইনহিবিশন হবে না, সো প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিনস এগুলো সিনথেসিসও ইনহিবিট হবে না, যার ফলে আমাদের বডির যেখানে যেখানে এগুলো প্রোটেক্টিভ ফাংশন দিত, স্পেশালি জিআই ট্র্যাক্ট, রেনাল সিস্টেম, রিপ্রোডাক্টিভ টিস্যু এইসব জায়গায়, তো এখানে প্রোটেক্টিভ সেই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কোনো ইন্টারফেয়ার না হওয়ার কারণে আমাদের সেই প্রোটেক্টিভ ফাংশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন এটা ইনট্যাক্ট থাকবে, এজন্য অ্যাডভার্স ইফেক্ট কম হবে। একেবারে যে হবে না বলা যাবে না, একেবারে সিলেক্টিভ মানে যে একেবারে 100% সিলেক্টিভ সেটা নাও হতে পারে, তো রিলেটিভলি আমরা বলতে পারি যে এটা COX-1 এনজাইমকে ইনহিবিট করবে না, এই কারণে প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসও ইনহিবিট হবে না, যার ফলে প্রোটেক্টিভ ফাংশন এটা থেকে যাবে, ইনট্যাক্ট থাকবে, অ্যাডভার্স ইফেক্ট লেস হবে। এই হচ্ছে নন সিলেক্টিভ COX ইনহিবিশন এন্ড সিলেক্টিভ COX ইনহিবিশনের মেকানিজম অফ অ্যাকশন। এখন কোশ্চেন এইভাবে অনেক সময় ফেস করতে হতে পারে, অ্যাডভান্টেজেস অফ সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস ওভার নন সিলেক্টিভ COX ইনহিবিটরস, যা ডিসকাশন করা হয়ে গেছে এর মধ্যে এর উত্তর আছে। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস ইউজ করলে সিলেক্টিভলি COX-2 ইনহিবিশন হয়ে যাবে, অনলি ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হবে at the site of inflammation, so আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট পাবো। এন্ড সিলেক্টিভ হওয়ার কারণে এটা COX-1 কে ইনহিবিট করবে না, এই কারণে প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হবে না, বডি প্রোটেকশন মেইনটেইন হবে, অ্যাডভার্স ইফেক্ট কম হবে, লাইক জিআই ট্র্যাক্ট, স্টোমাকের অ্যাডভার্স ইফেক্ট। এই হলো সুবিধার কথা। এখন অসুবিধা কি হতে পারে? এই যে আমরা বলে ফেললাম যে সিলেক্টিভ COX-2 ইনহিবিশন হয়ে গেলে অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের ডিজায়ার্ড বেনিফিশিয়াল ইফেক্ট at the site of inflammation আমরা পেয়ে যাব। সিলেক্টিভলি COX-2 ইনহিবিশন হওয়ার কারণে ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হবে at the site of inflammation, অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যানালজেসিক ইফেক্ট পাবো।
তো এই কারণে COX-1 এর সাথে কোনো ইন্টারফারেন্স না হওয়ার কারণে COX-1 মিডিয়েটেড প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো সিনথেসিস ইনহিবিট হবে না, এই কারণে বডি প্রোটেকশন ঠিক থাকবে, অ্যাডভার্স ইফেক্ট কম হবে। তারপরও সিলেক্টিভ COX-2 ইনহিবিশনের আবার কিছু প্রবলেমও আছে, এবারে সেটাতে আসি। এই COX-2 যদিও আমরা বললাম যে এট দ্য সাইট অফ ইনফ্লামেশন এটা মেইনলি ইনডিউস হয়, সিনথেসিস হয়, তবে কিছু কিছু জায়গায়, স্পেশালি দুইটা জায়গায়, একটা হলো এন্ডোথেলিয়াম আর একটা হলো কিডনি। এন্ডোথেলিয়ামেও COX-2 মিডিয়েটেড কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হয়, যেটা ভ্যাসোডাইলেশন করে, সেটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন। Endothelial COX-2 mediated synthesis of prostacyclin, that is prostaglandin I2. এন্ডোথেলিয়াম থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 আর প্রোস্টাসাইক্লিন তৈরি হয়, এটা আবার COX-2 মিডিয়েটেড, এবং এটা কিন্তু বডির জন্য নরমালি ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন করে এন্ড প্লেটলেট এগ্রিগেশনকে ইনহিবিট করে। তো এখন যদি এই এন্ডোথেলিয়াল COX-2 মিডিয়েটেড সিনথেসিস অফ প্রোস্টাসাইক্লিন না হয়, no prostacyclin induced vasodilation and no antiplatelet effect, এটার যে antiplatelet effect and vasodilation এটা থাকবে না। না থাকলে এর বিপরীত দিকে আছে থ্রম্বোক্সিন A2, এটার অ্যাকশন তখন আনঅপোজড হয়ে যাবে। আনঅপোজড থ্রম্বোক্সিন A2 mediated vasospasm and platelet aggregation, তো প্লেটলেট এগ্রিগেশন and vasospasm হয়ে যাবে থ্রম্বোক্সিন A2 mediated, কারণ এটা তো আর ইনহিবিট হচ্ছে না। তো platelet aggregation হলে there is chance of thrombosis, then thromboembolism, risk of acute myocardial infarction, cerebral infarction or ischemic stroke. তাহলে COX-2 mediated endothelial COX-2 mediated prostacyclin synthesis inhibit হয়ে thromboxane A2 reaction unopposed হয়ে platelet aggregation হয়ে thromboembolism and এর consequence এটা চান্স বেড়ে যেতে পারে। Another undesired consequence সেটা হলো যে renal COX-2 mediated prostaglandin synthesis, এটাও যখন ইনহিবিশন হয়ে যাবে, নরমালি renal COX-2 mediated prostaglandin এটাও আবার প্রোটেক্টিভ রোল, সেটা হলো যে রেনাল ভ্যাসোডাইলেশন করলে রেনাল পারফিউশন বাড়িয়ে দেয়, রেনাল ফাংশন, টিউবুলার ফাংশন এগুলো মেনটেন করে। এখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস যদি ইনহিবিট হয়ে যায়, তাহলে রেনাল পারফিউশন, রেনাল টিউবুলার ফাংশন ইনহিবিশন হয়ে যাবে, রেনাল ফাংশন ইম্পেয়ার্ড হয়ে যাবে। এটা যে শুধু COX-2 সিলেক্টিভ COX-2 ইনহিবিটরসদের কারণে হয় তা না, এটা নন সিলেক্টিভ গুলো দিয়েও হতে পারে, তবে সিলেক্টিভ COX-2 ইনহিবিটর দিলে যেহেতু সিলেক্টিভলি এইসব জায়গাতে ইনহিবিশন করতেছে, এই জন্য একটু রিস্ক বেশি। এজন্য এই COXIB গ্রুপের ড্রাগ প্রথম দিকে যখন আসে, তো কোনো ড্রাগ মার্কেটে এসে উইথড্র হয়ে গেছিল, তার মধ্যে একটা ড্রাগের নাম ছিল রফেকক্সিব। এই সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস গ্রুপের ফার্স্ট ড্রাগ মার্কেটে যেটা আসে এটা হচ্ছে রফেকক্সিব। তো এটা আসার পরে যেহেতু সিলেক্টিভ, সবাই এটাকে খুব বেশি ইউজ করা শুরু করলো, মার্কেটে অনেক সারা পড়ে গেল। কিন্তু এরপরে যেই দুইটা ইফেক্ট, একটা হলো যে থ্রোম্বোএম্বোলিক কমপ্লিকেশন এন্ড রেনাল ইম্পেয়ারমেন্ট, অনেকের ক্ষেত্রে যখন এগুলো দেখা দিলে সেটা আবার মার্কেট থেকে উইথড্র হয়ে গেছিল। এরপরে আরো রিসার্চ করে ওইটা উইথড্র হয়েছে ঠিকই, তখন COXIB গ্রুপের আরো কয়েকটা ড্রাগ পরে মার্কেটে আসছে, বলা হচ্ছে যে এগুলোতে ওই রিস্কটা তেমন হয় না, এগুলো আরো বেশি সিলেক্টিভ এবং এরা শুধুই ইনফ্লামেটরি সাইটের COX-2 কে ইনহিবিট করে, মোর সিলেক্টিভ এন্ড স্পেসিফিক। এই হিসেবে এখন এই ইটোরিকক্সিব, সেলিকক্সিব, ভ্যালডিকক্সিব এগুলো আবার এখন ইউজ হচ্ছে। তাহলে এখানে কোশ্চেন এইভাবে আসতে পারে, অ্যাডভান্টেজ অফ সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস ওভার নন সিলেক্টিভ COX ইনহিবিটরস, বা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস এন্ড নন সিলেক্টিভ COX ইনহিবিটরস। আবার একদম স্পেসিফিক নাম দিয়ে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ডাইক্লোফেনাক এন্ড ইটোরিকক্সিব। এগুলো কনসেপ্ট থাকলে, ডিসকাশনটা মনে রাখলে, মনে রাখলে এগুলো আনসার করা থেকে সহজ। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, ডাইক্লোফেনাক হচ্ছে নন সিলেক্টিভ COX ইনহিবিটরস আর ইটোরিকক্সিব হচ্ছে সিলেক্টিভ COX ইনহিবিটরস। আচ্ছা, এবারে একটা কোশ্চেন, সেটা হলো
আমরা আজকে বলতেছি NSAID নন অপিওয়েডস, কালকে বলেছি অপিওয়েডস। অনেক সময় রিটেনে এভাবে কোশ্চেন আসে, ভাইভাতে ফেস করতে হতে পারে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট or difference between opioids and non-opioids. Opioids এর ইউজ মূলত সিভিয়ার পেইন, অ্যাকিউট পেইন, ভিসেরাল এন্ড সোমাটিক পেইন সবটাতেই অপিওয়েড ইফেক্টিভ। NSAID মূলত সোমাটিক পেইনে, মাইল্ড টু মডারেট পেইনে। অপিওয়েডস এর কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট নাই, NSAID এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে। অপিওয়েডস এর কোনো অ্যান্টিপাইরেটিক ইফেক্ট নাই, NSAID এর অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আছে। ডিপেন্ডেন্স, টলারেন্স এন্ড এডিকশন লায়াবিলিটি এটা অপিওয়েডস এর আছে, NSAID এর নাই। ঠিক আছে, তাহলে ইউজের ক্ষেত্রে কি ধরনের পেইনে কোনটা ইউজ হয়? অপিওয়েডস মোটামুটি সব ধরনের পেইনে ইউজ হয়, ভিসেরাল পেইন হোক আর সোমাটিক পেইন হোক, সিভিয়ার পেইন, অ্যাকিউট পেইন। আর NSAID মূলত সোমাটিক পেইন, মাইল্ড টু মডারেট পেইন। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, অ্যান্টিপাইরেটিক ইফেক্ট অপিওয়েডস এর নাই, NSAID এর আছে। ডিপেন্ডেন্স, টলারেন্স এন্ড এডিকশন লায়াবিলিটি অপিওয়েডস এর আছে, NSAID এর নাই। অপিওয়েডস এর যেহেতু CNS ডিপ্রেশন ড্রাগ, অপিওয়েডস এর রেসপিরেটরি ডিপ্রেশন হয়, NSAID তে ইউজুয়ালি রেসপিরেটরি ডিপ্রেশন হয় না। অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট অপিওয়েডস এর একদমই নাই। NSAID এর গুলোর মধ্যে অ্যাসপিরিনের যেমন আছে, আর অন্যান্য NSAID এরও কিছুটা অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আছে, অ্যাসপিরিনের অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আছে। তো অপিওয়েডস মূলত CNS এ কাজ করে, CNS এর উপরে কাজ করে, আর NSAID গুলো মূলত পেরিফেরালি কাজ করে। তো এখানে আরো কথা বলা যায়, যদি অপিওয়েড ওভারডোজ হয়, অপিওয়েড ওভারডোজ অপিওয়েড পয়জনিং, যেমন মরফিন ওভারডোজ, মরফিন পয়জনিং, তাহলে এটার স্পেসিফিক অ্যান্টিডট ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে ন্যালোকজোন, নেলট্রেকজোন। কালকে আমরা বলেছি ন্যালোকজোন, নেলট্রেকজোন। আর NSAID যদি ওভারডোজ হয়, এই ক্ষেত্রে যেমন অ্যাসপিরিনের কথাই আমরা ধরি প্রোটোটাইপ হিসেবে। NSAID এর অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভস। আমরা আরো দেখেছি যে NSAID অন্যান্য গুলোর মধ্যেও কোনটা অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভ, কোনটা প্রোপিওনিক অ্যাসিড ডেরিভেটিভস এরকম আছে। তো তাহলে এখানে অ্যাসিডোসিস হবে, মেটাবলিক অ্যাসিডোসিস। এই ক্ষেত্রে স্পেসিফিক অ্যান্টিডট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে অ্যালকালাইনাইজেশন অফ ইউরিন করে NSAID কে বের করে দেওয়া হয়, যেমন অ্যাসপিরিনকে বের করে দেওয়া হয়, এভাবে ট্রিটমেন্ট ওভারডোজ আর পয়জনিং এর। আচ্ছা, এবার একটা স্পেসিফিক NSAID তো অনেক বলা হলো নাম, আমরা একটা ডিসকাস করবো, এটাই মডেল হিসেবে। অ্যাসপিরিনের ফুল নেম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এটা একটা উইক অর্গানিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভস অফ NSAID, এটা মাইল্ড টু মডারেট পেইনের জন্য এটা ইফেক্টিভ। অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবেও কাজ করে, অ্যান্টিপাইরেটিক হিসেবেও কাজ করে। তাহলে এটা অ্যাসিটিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভ known as acetyl salicylic acid, weak organic acid having anti-inflammatory, mild to moderate analgesic effect and also antipyretic effect. আর লো ডোজ অ্যাসপিরিন আমরা তো আগেই বলে এসেছি যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট শো করে। ফার্মাকোকাইনেটিক্স এর রিলেশনে দুই একটা ইম্পর্টেন্ট কথা, এটা ওরালি দিলে গুড অ্যাবজর্পশন ফ্রম GI ট্র্যাক্ট। অ্যাসপিরিন কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ারও ক্রস করে, প্লাসেন্টার ব্যারিয়ারও ক্রস করে। তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, এই কারণে কিন্তু এটার ওভারডোজ হলে CNS এফেক্ট হয় অনেক সময়। আর প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করে, এই জন্য এটা ইউজুয়ালি প্রেগন্যান্সিতে বলা হয় কন্ট্রাইন্ডিকেটেড, প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। পরে আসবে। আচ্ছা, এটা একটা তোমাদের জেনারেল ফার্মাকোলজিতেও আমি এটা ডিসকাস করেছিলাম। কিছু কিছু এক্সাম্পল অনেক সময় পরীক্ষায় ভাই বিশেষ করে জিজ্ঞেস করা হয়, এরকম এক্সাম্পল দাও কোন কোন ড্রাগের যে ডোজ চেঞ্জ করলে তার ইফেক্ট চেঞ্জ হয়ে যায়। ডোজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্টস অফ এ ড্রাগ, তার একটা এক্সাম্পল হচ্ছে অ্যাসপিরিন।
এরকম ফার্মাকোলজি তোমাদেরকে আরো বলা হয়েছিল যে এমন ড্রাগের নাম বলো যেটা রুট চেঞ্জ করলে তার ইফেক্ট চেঞ্জ হয়ে যায়। মনে আছে তোমাদের? মনে আছে? রুট চেঞ্জ করলে ড্রাগের ইফেক্ট চেঞ্জ হয়ে যায়, এর এক্সাম্পল দাও। বলো, মনে আছে? রুট চেঞ্জ করলে ড্রাগের ইফেক্ট চেঞ্জ হয়ে যায়, আর ডোজ চেঞ্জ করলে ইফেক্ট চেঞ্জ হয়ে যায়। এই দুটো এক্সাম্পল বলো বলো, এনিবডি? ডোজটা এটা স্লাইডে দেখাই যাচ্ছে, অ্যাসপিরিন। হ্যাঁ, রুট চেঞ্জ করলে ম্যাগনেসিয়াম সালফেট। ভেরি গুড, ম্যাগনেসিয়াম সালফেট। রুট চেঞ্জ করলে ওরালি দিলে ল্যাক্সেটিভ ইফেক্ট, টপিক্যালি দিলে অ্যাস্ট্রিনজেন্ট ইফেক্ট, আইভি দিলে অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট, আইভি দিলে আবার ব্রঙ্কোডাইলেটর ইফেক্টও হয়, ইনহেলেশন রুটে দিলে ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট হতে পারে, এটা আমরা বলেছি। আর একটা এক্সাম্পল হচ্ছে ডোজ চেঞ্জ করলে ইফেক্ট চেঞ্জ হয়, তার এক্সাম্পল হচ্ছে অ্যাসপিরিন। ডোজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্টস অফ অ্যাসপিরিন। তো লো ডোজ আমরা তো বলে এসেছি অ্যান্টিপ্লেটলেট ড্রাগস থেকেই। লো ডোজে হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট। তো লো ডোজটা হচ্ছে মিনিমাম 75 মিলিগ্রাম, 75 to 325 মিলিগ্রাম ডেইলি। এই ডোজে হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট। 600 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি। অ্যাসপিরিন ট্যাবলেট গুলো একটা ফর্মুলেশন আছে 75 মিলিগ্রাম, এছাড়া মার্কেটে আর একটা ফর্মুলেশন পাওয়া যায় 300 মিলিগ্রাম। তার মানে দুটো করে ট্যাবলেট 6 আওয়ারলি দিলে 4 টাইমস ডেইলি হবে, তার মানে টোটাল আসবে 2.4 গ্রাম। 2.4 গ্রাম ডেইলি। এই ডোজে হচ্ছে অ্যান্টিপাইরেটিক এন্ড মাইল্ড অ্যানালজেসিক ইফেক্ট। অ্যান্টিপাইরেটিক এন্ড মাইল্ড অ্যানালজেসিক ইফেক্ট যদি 2.4 মিলিগ্রাম পার ডে দেওয়া হয়। এবারে মোর দ্যান 2.4 to 3.6 গ্রাম ডেইলি, মোর দ্যান 2.4 to 3.6 গ্রাম ডেইলি, এই ডোজ হচ্ছে পাওয়ারফুল অ্যানালজেসিক ইফেক্ট। তাহলে লো ডোজ 75 to 325 অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট, 2.4 গ্রাম ডেইলি, এই ডোজ হচ্ছে অ্যান্টিপাইরেটিক এন্ড মাইল্ড অ্যানালজেসিক ইফেক্ট। মোর দ্যান 2.4 গ্রাম to 3.6 গ্রাম ডেইলি, এই ডোজ হচ্ছে পাওয়ারফুল অ্যানালজেসিক ইফেক্ট। and more than 3.6 gram to 6 gram daily, highest dose, এই ডোজে হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। তো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট থাকলে অ্যানালজেসিক ইফেক্ট থাকবে, তাহলে এই ডোজে হচ্ছে both analgesic and anti-inflammatory effect. This is the dose dependent variable effect of aspirin. এবারে pharmacological effects of aspirin and in other NSAID. Pharmacological effects of aspirin and other NSAID. তো এই কোশ্চেন করে ভাইভাতে প্রায় বলা হয় যে মেইন ইম্পর্টেন্ট 4 pharmacological effects of aspirin কি কি। এই স্লাইডে যে কয়টা ইফেক্ট আছে একটা নেই, কথা কয়টা বলে দিতে হবে। What are the main pharmacological effects of aspirin? Antipyretic effect, analgesic effect, anti-inflammatory effect and antiplatelet effect. এই চারটা কথা একটানে বলে দিতে হবে যে pharmacological effects of, বা অনেক সময় NSAID-ও বলা হতে পারে। তাহলে antipyretic effect, analgesic effect, anti-inflammatory effect and antiplatelet effect. তো NSAID এর ইফেক্ট জিজ্ঞেস করলে যদি চারটা বলা হয় তখন আবার এই চারটা বলতে পারে যে সব NSAID এর কি অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আছে, তখন বলতে হবে যে লো ডোজ অ্যাসপিরিনের অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট, বাকিদের অতটা নাই। কিন্তু অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট সব অলমোস্ট সব NSAID এরই আছে কম বেশি, কোনোটা বেশি আছে, কোনোটা কম আছে। এছাড়া আরো কিছু ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আছে, যেমন যে ট্র্যাক্টে NSAID গুলো HCl সিক্রেশন বাড়ায়, মিউকাস সিক্রেশন কমায়। এই কারণে যেহেতু HCl বাড়ে মিউকাস প্রোটেকশন কমে যায়, এই কারণে NSAID দিলে, অ্যাসপিরিন দিলে দেয়ার ইজ চান্স অফ GI tract irritation, GI tract erosion, gastritis, even gastric ulcer, peptic ulcer. Even
Furthermore, ulcer have our gastric hemorrhage, gastric perforation এগুলো হয়ে যেতে পারে। রেসপিরেটরি সিস্টেমে পালমোনারি সিস্টেম এফেক্ট হচ্ছে ব্রঙ্কোস্পাজম and hyperventilation. Bronchospasm and hyperventilation. এই জন্য কিন্তু অ্যাজমার পেশেন্টদের অ্যাসপিরিন এন্ড আদার NSAID এটা কন্ট্রাইন্ডিকেটেড। রেনাল ইফেক্ট আমরা একটু আগে যে দেখাইলাম যে রেনাল COX-2 মিডিয়েটেড প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হয়। এটা নন সিলেক্টিভ হোক আর সিলেক্টিভ হোক, সিলেক্টিভ গুলো তো COX-2 কেই শুধু ইনহিবিট করে আর নন সিলেক্টিভ গুলো COX-1 COX-2 দুটোকে ইনহিবিট করে। আমরা একটু আগে দেখাইলাম যে রেনাল COX-2 মিডিয়েটেড প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হয়ে গেলে এটা নরমালি যে রেনাল ভ্যাসোডাইলেশন করে, রেনাল পারফিউশন বাড়ায়, রেনাল টিউবুলার ফাংশন মেইনটেইন করে, এটা হবে না। এটা এই ফাংশনটা ইনহিবিট হয়ে গেলে রেনাল ফাংশন যদি ইম্পেয়ার্ড হয়ে যায়, দেয়ার ইজ সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হবে, এডিমা হবে। এই অ্যাডভার্স ইফেক্টটাকে কি বলা হয়? এই NSAID আর অ্যানালজেসিক এগুলো ইউজ করার কারণে যে রেনাল অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, এটাকে একটা টার্ম দেওয়া হয়েছে। সেই টার্মটার নাম কি মনে আছে? অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আমরা ডিসকাস করছিলাম জেনারেল ফার্মাকোলজি রিলেশনে। আচ্ছা, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন বলো দেখি একজন। স্যার অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন অগমেন্টেড আছে, টাইপ কি কি অ্যালফাবেটিক্যাল টার্মে বলো। স্যার ABCD ওইটা স্যার। টাইপ, হ্যাঁ টাইপ A অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ক্লাসিফিকেশন এটা বললে সবসময় এভাবে বলবা যে টাইপ A, টাইপ B, টাইপ D, টাইপ E। হ্যাঁ টাইপ A টা স্যার অগমেন্টেড, টাইপ B টা বিজারে। টাইপ C এটার एग्जांपल বলো দেখি। স্যার ক্রনিক ইউজের কারণে স্যার যেটা হয়। ক্রনিক ইউজের কারণে, হ্যাঁ এরকম एग्जांपल বলো কোন কোন গ্রুপের ড্রাগ দিয়ে হতে পারে। স্যার এই যে যেমন কর্টিসল ইউজ করলে কুসিং সিনড্রোম হতে পারে স্যার। স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড প্রলংড ইউজ করলে কুসিং সিনড্রোম, এটা একটা। আর আরেকটা বলে গেছো NSAID অ্যানালজেসিক ইউজ করলে, ক্রনিক ইউজ করলে এই যে এখন যে অ্যাডভার্স ইফেক্টটা বলতেছি, COX-2 মিডিয়েটেড রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হয়ে রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়ে নেফ্রোপ্যাথি হতে পারে। তাহলে তাকে কি বলা হবে? অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। নামটা তো মনে রাখতে হবে। ক্রনিক ইউজ অফ অ্যানালজেসিক NSAID এর কারণে যে রেনাল ইম্পেয়ারমেন্ট হয় এটাকে বলে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। ওকে, এখন আমরা এই ইফেক্ট গুলো একটু এক্সপ্লেইন করি। এক্সপ্লেইন আসলে এক কথাই সব, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হয়ে সব। তো অ্যানালজেসিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, অ্যাসপিরিন অর NSAID প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন যেহেতু আমরা জানি পেইন আর ইনফ্লামেশনের মিডিয়েটর, কেমিক্যাল মিডিয়েটর অফ পেইন এন্ড ইনফ্লামেশন মিডিয়েটর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, ইনফ্লামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন। তো সেই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হয়ে গেলে তাহলে সেখানে অ্যানালজেসিক অ্যান্টি ইনফ্লামেটরি হবে। এবার হলো অ্যান্টিপাইরেটিক ইফেক্ট। পাইরেক্সিয়া আর ফিভার, এটার মেকানিজমেও কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন কিছু ইনভলভ, এছাড়া আরো কিছু সাইটোকাইন ইনভলভ আছে, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 এগুলো ইনভলভ আছে। তো NSAID আর অ্যাসপিরিন যে মেকানিজমে ফিভার কমায়, অ্যান্টিপাইরেটিক ইফেক্ট শো করে, এটা হলো হাইপোথ্যালামাসের প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে এখানকার টেম্পারেচার রেগুলেটিং সেন্টার এটাকে মডুলেট করে, মডিফাই করে। তো ফিভার হলে যেটা হয়, হাইপোথ্যালামাসের থার্মোরেগুলেটরি সেন্টার এটা কিন্তু এটা সেট হয়ে যায়। নরমালি আমাদের বডি টেম্পারেচার আমরা যদি ধরি 98.4 ডিগ্রি ফারেনহাইট, তো এই হাইপোথ্যালামাসের টেম্পারেচার রেগুলেটরি সেন্টার এটা এই পয়েন্টেই এটাকে সেট করে নরমালি। তো যখন জ্বর হয়, জ্বর হয়ে গেলে এই পয়েন্টটা এলিভেটেড হয়ে যায়।
তখন দেখা যায় যে 100, 101, 102 এই পয়েন্টে এই টেম্পারেচার সেট হয়। তো সেন্টারটার মধ্যে এরকম মডিফিকেশন হয়ে যায় ফিভারের ইনফ্লুয়েন্সে। ওই পাইরোজেনের ইনফ্লুয়েন্সে এই সেন্টারের সেট পয়েন্ট এটা এলিভেটেড হয়ে যায়। তো এই কারণে ফিভার হয়। তখন আর ওই নর্মাল টেম্পারেচার মেনটেন হয় না, যে এলিভেটেড পয়েন্টে চলে গেছে ওটাতেই মেনটেন হয়, এই কারণে টেম্পারেচার বেশি থাকে। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে, যেটার কারণে ফিভার হচ্ছে, এগুলো সিনথেসিস ইন হাইপোথ্যালামাস, এটাকে ইনহিবিট করে ওই পয়েন্টটাকে আবার রিসেট করে নর্মাল যে টেম্পারেচার এই পয়েন্টে আবার মেনটেন করে। এই হলো অ্যান্টিপাইরেটিক ইফেক্ট। অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট এটা আমরা ডিসকাস অনেকবারই ঘুরে ফিরে করতেছি। থ্রম্বোক্সিনেটু সিনথেসিস, লো ডোজ অ্যাসপিরিন থ্রম্বোক্সিনেটু সিনথেসিস ইনহিবিট করে, প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিট করে, অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট শো করে। আচ্ছা, এবারে ইন্ডিকেশনস ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যাসপিরিন or other NSAID। অ্যান্টিপাইরেটিক ইফেক্টের জন্য যে কোনো ফেব্রাইল কন্ডিশনে, মাইল্ড টু মডারেট পেইনের জন্য অ্যানালজেসিক হিসেবে, আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টের জন্য সাম ইম্পর্টেন্ট ইনফ্ল্যামেটরি কন্ডিশনস, অ্যাকিউট রিউমেটিক ফিভার, রিউমেটয়েড আর্থ্রাইটিস or other inflammatory conditions or inflammatory joint disease। তাহলে অ্যান্টিপাইরেটিক হিসেবে, অ্যানালজেসিক হিসেবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট পাওয়ার জন্য some inflammatory diseases and conditions, যেমন acute rheumatic fever, rheumatoid arthritis, ankylosing spondylitis or other inflammatory conditions। তাহলে অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাওয়ার জন্য কোথায় কোথায় ইউজ করা যায় বলা হলো। এবারে হলো অ্যাসপিরিন এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, অন্য NSAID-এর ক্ষেত্রে না, অ্যাসপিরিনের ক্ষেত্রে। সেটা হলো অ্যান্টি প্লেটলেট ইফেক্ট পাওয়ার জন্য কোথায় কোথায় ইউজ করা যেতে পারে। যেখানে যেখানে প্লেটলেট এগ্রিগেশন হয়ে থ্রম্বোসিস, থ্রম্বোএম্বোলিজম হয় বা হওয়ার রিস্ক আছে এইসব কন্ডিশনে, যেমন অ্যানজাইনা পেক্টোরিস, এটা হলো স্টেবল অ্যানজাইনা পেক্টোরিস, আর আনস্টেবল অ্যানজাইনা, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, old myocardial infarction or post myocardial infarction, ischemic stroke or cerebral infarct, and TIA, transient ischemic attack। তো এইসব কন্ডিশনে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়ার জন্য অ্যাসপিরিন ইউজ হয়। তাহলে অ্যানজাইনা সেটা আনস্টেবল and stable, acute MI, old MI, ischemic stroke or cerebral infarction, and transient ischemic attack। Another use of aspirin or এছাড়াও যে NSAID ইউজ হয়, ইন্ডোমিথাসিন, আইবুপ্রোফেন, ইন্ডোমিথাসিন আর আইবুপ্রোফেন, এই দুটো ইউজ হয় টু ফ্যাসিলিটেট ক্লোজার অফ পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। ফিটাল সার্কুলেশনে ডাক্টাস আর্টেরিওসাসের পেটেন্সি মেনটেন করার জন্য যেটা ফিজিওলজিক্যাল এজেন্ট কাজ করে সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তো যদি কারো ডাক্টাস আর্টেরিওসাস পেটেন্ট থাকে আফটার বার্থ, তো সেই ক্ষেত্রে একটা তো অপশন হলো সার্জিক্যাল ক্লোজার, তবে অনেক সময় এটা ট্রাই করা হয় ইনিশিয়ালি, যে NSAID দিলে, যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়েই পেটেন্সি মেনটেন হয়, তো NSAID দিলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হবে, তাহলে এর পেটেন্সি মেনটেন হবে না, ক্লোজ হয়ে যেতে পারে। তাহলে টু ফ্যাসিলিটেট ক্লোজার অফ পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এবার অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যাসপিরিন। আমরা বললাম যে NSAID COX-1, COX-2 নন সিলেক্টিভ যেগুলো, সেগুলো সব জায়গায় ইনহিবিশন করার কারণে প্রোটেক্টিভ ফাংশন গুলো মেনটেন না হওয়ার কারণে অ্যাডভার্স ইফেক্ট হবে। তো GI ট্র্যাক্টে মোস্ট প্রমিনেন্ট and most important adverse effects of NSAIDs are on GI tract। তো আমরা বললাম যে GI ট্র্যাক্টে এটা HCl বাড়ায়, মিউকাস সিক্রেশন কমায়, এই কারণে HCl এর ইনফ্লুয়েন্স বেড়ে গেলে HCl এর ইফেক্টে ইনিশিয়ালি ইপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, ডিস্ট্রেস, নরসিয়া, ভমিটিং, ইপিগ্যাস্ট্রিক বার্নিং, হার্ট বার্ন এগুলো হইতে পারে। এগুলো আরো অ্যাডভান্স হয়ে গেলে স্টেপ বাই স্টেপ
গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক ইরোশন, গ্যাস্ট্রিক আলসারেশন, ব্লিডিং, পারফোরেশন এগুলো পর্যন্ত হয়ে যেতে পারে। তো রেসপিরেটরি পালমোনারি সিস্টেমে আমরা বলেছি ব্রঙ্কোস্পাজম, এজন্য হুইজ, ডিসপনিয়া এগুলো হতে পারে। অ্যাজমা থাকলে তার অ্যাজমা অ্যাগ্রাভেশন হয়ে যাবে। প্রলং ব্লিডিং টাইম, যেহেতু এটা অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট শো করে, তো প্লেটলেট অ্যাগ্রিগেট হয়ে প্লেটলেট প্লাক ফরমেশন করা, এটা তো একটা হেমোস্টেসিসের মেকানিজম ফিজিওলজিক্যালি। তো এই ফাংশন যদি হ্যাম্পার হয়ে যায় তাহলে ব্লিডিং টাইম বেড়ে যাবে, প্লেটলেট অ্যাগ্রিগেট হবে না, ব্লিডিং হইতে থাকবে। তাহলে প্রলongation of bleeding time. So aspirin should not be given from at least 1 week prior to surgery. সার্জারি হলে তো এমনিতে ইনসিশন দেওয়া হলো, কাটা হলো, তো ব্লিডিং তো এমনি হয়। তো কেউ যদি অ্যাসপিরিন থেরাপি, অ্যাসপিরিনের উপরে যদি থাকে তাহলে তার ক্ষেত্রে তো ব্লিডিং টাইম আরো প্রলংড হবে, ব্লিডিং এর রিস্ক আরো বেশি হবে। এই কারণে কেউ যদি অ্যাসপিরিন টেকার হয় তো তার সার্জারির ডিসিশন হলে 1 সপ্তাহ আগে থেকে এটা স্টপ করে দিতে হবে। রেইস সিনড্রোম, স্পেশালি চিলড্রেনের ক্ষেত্রে যদি ভাইরাল ফিভার হয়, এনি ভাইরাল রেসপিরেটরি ইলনেস, ভাইরাল ফিভার, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যদি অ্যাসপিরিন দেওয়া হয় তাহলে তাদের হেপাটাইটিস, হেপাটিক ফেইলুর, ফালমিনেন্ট হেপাটাইটিস হয়ে হেপাটিক এনকেফালোপ্যাথি, সেরিব্রাল এডিমা এগুলো হওয়ার রিস্ক থাকে। এজন্য চিলড্রেনে ভাইরাল ফিভারের ক্ষেত্রে অ্যান্টিপাইরেটিক হিসেবে অ্যাসপিরিন শুড নট বি গিভেন। এক্ষেত্রে সুইটেবল অল্টারনেটিভ হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল ইজ সেফ। তাহলে চিলড্রেনে, স্পেশালি চিলড্রেন বিলো 12 ইয়ার্স, তাদের ভাইরাল ফিভারের ক্ষেত্রে অ্যান্টিপাইরেটিক হিসেবে অ্যাসপিরিন দিলে রেইস সিনড্রোম হতে পারে। স্যালিসাইলিজম, এটা হচ্ছে যদি কারো অ্যাসপিরিন ওভারডোজ হয়, অ্যাসপিরিন ওভারডোজ হয়ে গেলে এটাকেই বলে স্যালিসাইলিজম। যেহেতু অ্যাসপিরিনের আদার কেমিক্যাল নেম, ফুল কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা স্যালিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভস। এজন্য অ্যাসপিরিন ওভারডোজ হয়ে গেলে, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এর ওভারডোজ হয়ে গেলে, এর পয়জনিং হয়ে গেলে এটাকে বলা হয় স্যালিসাইলিজম। এর যে ফিচার কালেকটিভলি এটাকে বলা হয় স্যালিসাইলিজম। তো এটাতে যেটা হয় ভার্টাইগো, টিনিটাস, হিয়ারিং লস, অডিটরি প্রবলেম, ইভেন হেডেক, ডিজিনেস, ভার্টাইগো, টিনিটাস, হিয়ারিং লস, ডেফনেস এগুলো হতে পারে। কালেকটিভলি এটাকে বলা হয় স্যালিসাইলিজম। These are the important adverse effects. GI tract, respiratory system, prolongation of bleeding time, এরপরে রেইস সিনড্রোম বলা হলো, and another important is aspirin overdose হয়ে গেলে or poisoning হয়ে গেলে স্যালিসাইলিজম। টিনিটাস, ভার্টাইগো, ডিজিনেস, হিয়ারিং লস, ডেফনেস এগুলো মানে স্যালিসাইলিজম। স্যার ওই লো ডোজ মানে যেমন স্যার হচ্ছে বাইপাস সার্জারির পর ওই পেশেন্ট গুলোকে যে দেওয়া হয় স্যার, লো ডোজ অ্যাসপিরিন 75 মিলিগ্রাম দেওয়া হয় স্যার, ওইটাতেও কি স্যার স্যালিসাইলিজম হতে পারে? না, লো ডোজে তো স্যালিসাইলিজম হবে না, স্যালিসাইলিজম হয় না, এটা তো আমরা বললাম ওভারডোজ। মানে স্যার আমার আব্বু স্যার ওই মানে ড্রাগ যখন পয়জনিং হয় তার মানে কি ড্রাগের যে নরমাল থেরাপিউটিক ডোজের রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে থাকলে তো আর কখনো পয়জনিং হবে না, ওটাকে তো আর ওভারডোজ বলা হবে না। ওভারডোজ তখনই বলা হবে যখন নরমাল থেরাপিউটিক ডোজ এক্সিড করে যাবে, তখন তো হলো ওভারডোজ বা পয়জনিং হয়ে যেতে পারে। আচ্ছা, তুমি বোধহয় বলতে চাচ্ছ যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য তো 75 মিলিগ্রাম এটাই ডোজ, তাই না? এর চাইতে বেড়ে গেলে সেটাকে স্যালিসাইলিজম বলবো কিনা আমরা, নাকি এটা বলতে চাচ্ছ? জি স্যার। না, এতটুকুতে তো আর হবে না। ওভারডোজ মানে এটা এই পারপাসে না হয় এটাই ডোজ, কিন্তু আদার পারপাসে তো আরো বেশি ডোজ পর্যন্ত দেওয়া যায়। কাজেই ওই অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টের যে ডোজ এটা এক্সিড করে গেলে তখন স্যালিসাইলিজম, তখন হবে ওভারডোজ। কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাসপিরিন, ইম্পর্টেন্ট স্লাইড, এটা কিন্তু পরীক্ষায় প্রায় জিজ্ঞেস করা হয়। কন্ট্রাইন্ডিকেশন, অ্যাসপিরিন কাদের দেওয়া যাবে না, আমরা যা ডিসকাশন করেছি অনেক কথা এর মধ্যে এসে গেছে। যেহেতু জিআই ট্র্যাক্টে অ্যাডভার্স ইফেক্ট সবচাইতে কমন অ্যাসপিরিন অর এনএসআইড এর জন্য, তার মানে জিআই ট্র্যাক্টের যে ডিজিজ পেপটিক আলসার ডিজিজ এটাতে দেওয়া যাবে না। ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম করে, কাজে অ্যাজমাতে দিলে অ্যাগ্রাভেট করবে। ব্লিডিং ডিসঅর্ডার আমরা দেখলাম যে এটা ব্লিডিং টাইম প্রলং করে,
তাহলে ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলেশন ডিসঅর্ডার এগুলোতে দেওয়া যাবে না। ফ্রম 1 উইক পিরিয়ড টু সার্জারি, যার 1 সপ্তাহের মধ্যে সার্জারি হবে স্টপ করে দিতে হবে, এই টাইমে আর দেওয়া যাবে না। ডেঙ্গুতে এমনিতে হেমোরেজিক রিস্ক, ডেঙ্গু হেমোরেজিক হয়ে যায় অনেক সময়, তো এখানে এই জন্য অ্যাসপিরিন আর এনএসআইডি দেওয়া যাবে না। ভাইরাল ফিভার ইন চিলড্রেন, এখনই বলা হলো রেস সিনড্রোম হয় অ্যাসপিরিন দিলে, অ্যাসপিরিন দেওয়া যাবে না। প্রেগন্যান্সিতে এটা আমরা এই ফার্মাকোকাইনেটিক্সে বললাম যে অ্যাসপিরিন প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করে, তো ক্রস করে এটা ফিটাল প্রবলেম করতে পারে, এই জন্য প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। এটা একটা। আরেকটা হলো যে যদি নিয়ার টার্ম যদি দেওয়া হয়, তাহলে যেহেতু এটা ব্লিডিং টাইম প্রলং করে, তো ডেলিভারি রিলেটেড, লেবার রিলেটেড যে ব্লিডিং, এটা চান্স বেড়ে যাবে, এটা রিস্ক বেড়ে যাবে। এজন্য প্রেগন্যান্সিতে এই দুই কারণে কন্ট্রাইন্ডিকেটেড। একটা যেহেতু প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে, ফিটাসের বডিতে গিয়ে হার্মফুল হতে পারে, আর একটা হলো যে ডেলিভারি টাইমের ব্লিডিং, এটা রিস্ক বাড়িয়ে দিতে পারে, বাড়ায় দিতে পারে। রেনাল ইম্পেয়ারমেন্ট, লিভার ডিজিজ। এনএসআইডি, রেনাল ইম্পেয়ারমেন্ট তো ডাইরেক্ট এক্সপ্লেইনেবল, এটা তো আমরা একটু আগে বললাম যে রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হয়ে গেলে রেনাল ইম্পেয়ারমেন্ট হয়ে যায় অ্যাসপিরিন দ্বারাই। তো আগে থেকেই যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তাকে অ্যাসপিরিন দিলে তো আরো চান্স বেড়ে যাবে। লিভার ডিজিজ, এটা এই প্যারাসিটামল, এনএসআইডি এগুলো ওভারডোজ হয়ে গেলে নরমালি লিভারের যতটুকু মেটাবলিজম করার ক্যাপাসিটি আছে, সেটা ক্যাপাসিটি অনুযায়ী সে মেটাবলাইজ করে ফেলে। যদি এটা এক্সিড করে যায়, তখন যে মাইনর পাথওয়ে, অ্যাবনর্মাল পাথওয়ে দিয়ে মেটাবোলাইট ফরমেশন হয়ে সেটা হেপাটোটক্সিক মেটাবোলাইট, হেপাটোটক্সিসিটি করতে পারে। এজন্য এই সব কন্ডিশনে কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাসপিরিন অর এনএসআইডি: পেপটিক আলসার ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্লিডিং ডিসঅর্ডারস, কোয়াগুলেশন ডিসঅর্ডারস, 1 week period to surgery, children, febrile illness in children, pregnancy, renal impairment, and hepatic disease, liver disease. Here, form. না, এটা তো উনি ফিল আপ করে দিবে। ডেট হলো এই বছর তো পুরাই। ট্রিটমেন্ট অফ অ্যাসপিরিন ওভারডোজ আমরা বিভিন্ন সময় বলে ফেলেছি জেনারেল ফার্মাকোলজি। তো জেনারেল ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো তো সাপোর্টিভ ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট। এক্ষেত্রে গ্যাস্ট্রিক লাভেজ, স্টোমাক ওয়াশ এগুলো দেওয়া যায়, দিতে হবে। ইউনিভার্সাল অ্যান্টিডট দেওয়ার কথা, সেটা দিতে হবে। আর স্পেসিফিক অ্যান্টিডট সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা দিয়ে অ্যালকালাইনাইজেশন অফ ইউরিন করে অ্যাসপিরিন আর এনএসআইডি গুলোকে বের করে দেওয়া যায় ইউরিন দিয়ে। এটাকে বলা ফোর্সড অ্যালকালাইন ডাইউরেসিস বলে। অ্যাসপিরিন, আচ্ছা তোমাদের রিটার্নে এভাবে কোশ্চেন আসতে পারে। আমরা তো একটু আগে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট দেখাইলাম, ওপিওয়েড এন্ড নন ওপিওয়েড। এটা স্পেসিফিক ড্রাগের নাম দিয়েও কোশ্চেন আসতে পারে। মরফিন ভার্সাস অ্যাসপিরিন, আর মরফিন ভার্সাস ডাইক্লোফেনাক, মরফিন ভার্সাস অ্যাসপিরিন, মরফিন ভার্সাস ডাইক্লোফেনাক। পরে কথা বলেন ক্লাস শেষে। প্যারাসিটামল, এবার আসি আমরা অ্যান্টিপাইরেটিক এর বেস্ট এক্সাম্পল প্যারাসিটামল। প্যারাসিটামলের প্রোড্রাগ হচ্ছে ফেনাসিটিন। ফেনাসিটিন ডেরিভ থেকে প্যারাসিটামল তৈরি হয়। তো ওয়ান্স আপন এ টাইম ফেনাসিটিন ইউজ করা হইতো, কিন্তু এটা আসলে নেফ্রোটক্সিক, এই কারণে এখন আর ইউজ হয় না। এখন প্যারাসিটামলই ইউজ হয় ডাইরেক্টলি, অনেক দিন থেকে, অনেক কাল থেকে। So paracetamol is a safe drug. It is a suitable alternative to NSAID. যাদের অ্যাসপিরিন, NSAID এগুলো দেওয়া যায় না, তাদের ক্ষেত্রে অ্যান্টিপাইরেটিক হিসেবে বা মাইল্ড অ্যানালজেসিক হিসেবে, মাইল্ড টু মডারেট পেইন রিলিফের জন্য সুইটেবল অল্টারনেটিভ হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামলের আদার নেম হচ্ছে অ্যাসিটামিনোফেন। তো ফার্মাকোকাইনেটিক্স, এটা ওরালি গুড অ্যাবজর্পশন হয়, মেটাবলিজম হয় লিভারে। নর্মালি মেটাবলিজম হয় দুইটা মেকানিজমে, একটা হচ্ছে সালফেট কনজুগেশন
আর একটা হচ্ছে গ্লুকুরোনাইড কনজুগেশন। এই হচ্ছে নর্মাল মেটাবলিজমের পাথওয়ে অফ প্যারাসিটামল। এখন কারো যদি প্যারাসিটামল ডেইলি বেশি খায়, তো এই দুই পাথওয়ে যদি স্যাচুরেট হয়ে যায়, এই পাথওয়ে তার মেটাবলিজম হইতে পারতেছে না, তখন অ্যানাদার মাইনর পাথওয়ে আছে, সেই পাথওয়ে সেখানে হলো মিথিওনিন কনজুগেশন হয়, গ্লুটাথিয়ন কনজুগেশন হয়। এটা একটা পাথওয়ে আছে, মাইনর পাথওয়ে। তো এটার স্টোর লিভার সেলে খুবই লিমিটেড। এজন্য যদি প্যারাসিটামল ওভারডোজ হয় আর পয়জনিং হয়, তো ইনিশিয়ালি কিছু সে মেটাবলিজম করে গ্লুটাথিয়ন কনজুগেশন হয়। তো এই পাথওয়েতে যদি অনেক বেশি মেটাবোলাইট ফরমেশন হয়, যে মেটাবোলাইটটার নাম হচ্ছে ন্যাপকি, N-acetyl p-benzoquinone imine, N-acetyl p-benzoquinone imine। এই যে মেটাবোলাইটটা, এটা হচ্ছে ভেরি ভেরি পয়জনাস, ভেরি ভেরি টক্সিক ফর বোথ লিভার অ্যান্ড কিডনি। এই জন্য ওভারডোজ হয়ে গেলে এই অ্যাবনর্মাল আর মাইনর পাথওয়ে দিয়ে যে হেপাটোটক্সিক অ্যান্ড নেফ্রোটক্সিক মেটাবোলাইট ন্যাপকি ফরমেশন হয়। এই জন্যই প্যারাসিটামল ওভারডোজ হয়ে গেলে আর পয়জনিং হয়ে গেলে লিভার অ্যান্ড কিডনি এই দুই অর্গান সাফার করে, দুই অর্গানে টক্সিসিটি হয়, হেপাটোটক্সিসিটি অ্যান্ড রেনাল টক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি। Effects of paracetamol, pharmacological effects of paracetamol. Paracetamol is a good antipyretic and analgesic, but poor anti-inflammatory effect. Analgesic antipyretic হিসাবে good, কিন্তু anti-inflammatory effect এটা poor। তবে এটার সুবিধা হলো যে অ্যাডভার্স ইফেক্ট গুলো, যেগুলো NSAID এর ক্ষেত্রে কমন, এইসব অ্যাডভার্স ইফেক্ট প্যারাসিটামল হয় না, অনেক সেফ। যেমন এটার দ্বারা জিআই ট্র্যাক্ট ইরিটেশন হয় না, এর জন্য গ্যাস্ট্রিক ইরোশন, আলসারেশন, ব্লিডিং, পারফোরেশন এগুলোর কোনো রিস্ক এটাতে নাই। প্যারাসিটামল ব্রঙ্কোস্পাজম করে না, এজন্য অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে এটা সেফ। এটার কোনো অ্যান্টি প্লেটলেট ইফেক্ট নাই, এজন্য এটা ব্লিডিং টাইম প্রলং করে না। এজন্য যেসব দেওয়া যায় না, তো অ্যাসপিরিন দেওয়া যায় না, NSAID দেওয়া যায় না, প্যারাসিটামল সেই সব জায়গায় সুইটেবল অল্টারনেটিভ। প্রেগনেন্সিতেও এটা সেফ, কারো যদি ব্লিডিং ডিসঅর্ডার, ক্লটিং ডিসঅর্ডার থাকে, ডেঙ্গু, চিলড্রেনে, সব ক্ষেত্রে এটা সেফ। আচ্ছা, এটার অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক ইফেক্ট কিভাবে হয়? প্যারাসিটামলও ওই অন্যান্য NSAID এগুলোর মতোই কক্সকে ইনহিবিট করে, CNS কে ইনহিবিট করে। তো প্যারাসিটামল কক্স ইনহিবিশন করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, নট ইন পেরিফেরি। তো হাইপোথ্যালামাসে যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে কক্স ইনহিবিশনের কারণে, এই কারণে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট হয়। আর ব্রেন স্টিমে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সিনথেসিস ইনহিবিশনের কারণে অ্যানালজেসিক ইফেক্ট হয়। তাহলে ইনহিবিশন অফ CNS সাইক্লোঅক্সিজেনেস ইন হাইপোথ্যালামাস, সাইক্লোঅক্সিজেনেস ইনহিবিশন হওয়ার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সিনথেসিস ইনহিবিট হয়ে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট পায়। আর ব্রেন স্টিমে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সিনথেসিস ইনহিবিশন হওয়ার কারণে অ্যানালজেসিক ইফেক্ট পায়। পোস্টাগ্ল্যান্ডিন মেইনলি তো স্যার যেখানে ইনফ্লামেশন হয় ওইখানে সিনথেসিস হয়। হ্যাঁ, তাহলে স্যার ব্রেন স্টেমে ওইটা বললাম যে ফিভার, তোমাদের পাইরোজেন পড়ছো তোমরা মাইক্রোবায়োলজিতে, পাইরোজেন, প্যাথোলজিতে মিডিয়েটরস, পাইরোজেন, জি স্যার, মিডিয়েটরস অফ ফিভার, মিডিয়েটরস অফ পেইন, এগুলো পড়ছো কিনা প্যাথোলজি রিলেশনের মাইক্রো। তো at the site of inflammation এই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, ডিফারেন্ট মিডিয়েটর তৈরি হয়, ইনফ্লামেটরি মিডিয়েটরস, ঠিক আছে। আবার ফিভারের মিডিয়েটরও প্রোস্টাগ্ল্যান্ডিন ই, এই যে হাইপোথ্যালামাসে, এখানেও তৈরি হয়, এবং সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম ব্রেনেও তৈরি হয়। তো যেটা হাইপোথ্যালামাসে যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, অলসো ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1, এগুলো পাইরোজেন হিসেবে, এন্ডোজেনাস পাইরোজেন হিসেবে কাজ করে। এদের ইনফ্লুয়েন্সে এই হাইপোথ্যালামাসের টেম্পারেচার রেগুলেটিং সেন্টারে যে পয়েন্ট থাকে, যে সেটা নর্মাল বডি টেম্পারেচার মেনটেন করে, এগুলোর ইনফ্লুয়েন্সে ওই পয়েন্টটা আপসেট হয়ে যায়, উপরে উঠে যায়। তো নর্মালি সে 98.4 ডিগ্রি ফারেনহাইট মেনটেন করতো, কিন্তু এই পাইরোজেনের ইনফ্লুয়েন্সে এই পয়েন্টটা উপরে চলে যায়, সে ওই পয়েন্ট আর মেনটেন করে না, সে মেনটেন করে 101 বা 100, 200 এরকম। তো
তো এটা হলো এই পাইরোজেনের ইনফ্লুয়েন্সে হয়। সেই পাইরোজেন সিনথেসিস যদি ইনহিবিট করে দেওয়া যায় তখন আবার ওই পয়েন্টটা রিসেট হয়ে যাবে, আবার 98.4 এ মেনটেন হবে। এই হলো এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে অ্যান্টিপাইরেটিক এফেক্ট দেয়। ইউজেস অফ প্যারাসিটামল বলাই হয়ে গেছে, মেইন ইউজ হচ্ছে ফিভার অ্যান্টিপাইরেটিক হিসেবে, মাইল্ড টু মডারেট পেইন। তো কিছু কিছু পেইনে কিন্তু প্যারাসিটামল বেশ ভালো কাজ করে, তার দাঁতের ব্যথায় কিন্তু প্যারাসিটামল বেশ ভালো কাজ করে। তবে প্যারাসিটামলের অ্যানালজেসিক ইফেক্টের জন্য প্যারাসিটামল কিন্তু ডোজ ডাবল দিতে হয়। নরমালি অ্যাডাল্ট ডোজ আমরা জানি অ্যান্টিপাইরেটিক হিসেবে 500 মিলিগ্রাম, তবে অ্যানালজেসিক ইফেক্ট পাওয়ার জন্য 1000 মিলিগ্রাম প্যারাসিটামল এট এ টাইম দিতে হয়। তো প্যারাসিটামল কিন্তু খুবই সেফ ড্রাগ নরমাল থেরাপিউটিক ডোজে। এর অ্যাডভার্স ইফেক্ট একেবারে রেয়ার, তবে যে কোনো ড্রাগ হিসেবে তারপরও এটা যে একেবারে অ্যাডভার্স ইফেক্ট ফ্রি হবেই না এটা বলা যেতে পারে না, রেয়ারলি হতেও পারে। তার মধ্যে স্কিন র্যাশ, অ্যালার্জিক রিয়াকশন, থ্রম্বোসাইটোপেনিয়া রেয়ার আর কি। এগুলো মূলত NSAID তে এগুলো হয় বেশি, তো প্যারাসিটামল রেয়ারলি হতে পারে। তবে ইউজুয়ালি প্যারাসিটামল ইজ ভেরি সেফ ড্রাগ। তো তবে সেফ ড্রাগ ঠিক আছে, কিন্তু ওই যে মেটাবলিজমের কথা বললাম, নরমালি গ্লুকুরোনাইডেশন এন্ড সালফেট কনজুগেশন, এই দুই মেকানিজমে এটা মেটাবলিজম হয়ে যায়। তো যখন ওভারডোজ হয়ে যায় তখন এই দুই পাথওয়ে স্যাচুরেট হয়ে মাইনর একটা পাথওয়ে আছে যেটা দিয়ে মেটাবলিজম গ্লুটাথিয়ন কনজুগেশন হয়ে নরমালি ওই পাথওয়ে ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট করে। সেই গ্লুটাথিয়নও যদি স্যাচুরেটেড হয়ে যায় আর গ্লুটাথিয়ন নাই সেলে, তখন ফার্দার মেটাবলিজম যদি বডিতে থেকে যায়, ফার্দার প্যারাসিটামল বডিতে থেকে গেলে তখন এটা হেপাটোটক্সিক এন্ড নেফ্রোটক্সিক মেটাবোলাইট ফর্মেশন করে, যেটার নাম দেখালাম ন্যাপকি, N-অ্যাসিটাইল পি বেনজোকুইনোন ইমিন। তো এইটা হলো হেপাটোটক্সিক এন্ড নেফ্রোটক্সিক। ওভারডোজ হয়ে গেলে এটা এই হেপাটোটক্সিক এন্ড নেফ্রোটক্সিক মেটাবোলাইট ফর্মেশন হয়ে হেপাটোটক্সিসিটি এন্ড নেফ্রোটক্সিসিটি হতে পারে। এখন কতটুকু প্যারাসিটামল একসঙ্গে নিলে এটা ওভারডোজ হতে পারে, পয়জনিং হতে পারে? মোর দ্যান 10 গ্রাম। তাহলে কয়টা ট্যাবলেট? 20টা 20 ট্যাবলেট। হ্যাঁ, 20টা ট্যাবলেট প্যারাসিটামল 500 মিলিগ্রাম ট্যাবলেট যদি একসঙ্গে কেউ খেয়ে ফেলে তাহলে তার প্যারাসিটামল পয়জনিং হয়ে যাবে, ওভারডোজ হয়ে যাবে, তার হেপাটোটক্সিসিটি নেফ্রোটক্সিসিটি হয়ে যেতে পারে। তো এখন যদি প্যারাসিটামল ওভারডোজ আর প্যারাসিটামল টক্সিসিটি হয়, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি, ম্যানেজমেন্ট কি? অ্যাজ লাইক আদার পয়জনিং ম্যানেজমেন্ট, জেনারেল সাপোর্টিভ ম্যানেজমেন্ট যা আছে সব দিতে হবে, গ্যাস্ট্রিক ল্যাভেজ দরকার হলে দিতে হবে। স্পেসিফিক অ্যান্টিডট, প্যারাসিটামলের স্পেসিফিক অ্যান্টিডট হচ্ছে ওরাল এজেন্ট হচ্ছে মিথিওনিন, আর প্যারেন্টারাল এজেন্ট হচ্ছে N-অ্যাসিটাইলসিস্টিন। N-অ্যাসিটাইলসিস্টিন মোস্ট ইফেক্টিভ। ওরাল এজেন্ট হিসেবে মিথিওনিন আর প্যারেন্টারাল হচ্ছে N-অ্যাসিটাইলসিস্টিন। দিস আর দ্য স্পেসিফিক অ্যান্টিডটস অফ প্যারাসিটামল। মিথিওনিন, সিস্টিন। যদি কোশ্চেন আসে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাসিটামল এন্ড ডাইক্লোফেনাক বা প্যারাসিটামল এন্ড অ্যাসপিরিন বা প্যারাসিটামল এন্ড NSAID, এভাবে ডিসকাশন অলরেডি হয়ে গেছে। তো এখন কথাগুলো আবার একটু এট এ গ্লান্স আসতেছে। NSAID, আদার NSAID, অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক, এগুলোর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, কিন্তু প্যারাসিটামলের নাই। তাহলে প্যারাসিটামল হ্যাজ নো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। Paracetamol doesn't cause gastric erosion or gastric irritation. তো গ্যাস্ট্রিক যে অ্যাডভার্স ইফেক্ট এগুলো আদার NSAID, অ্যাসপিরিন এগুলোর আছে, প্যারাসিটামলের নাই। এটা ব্রঙ্কোস্পাজম করে না। প্যারাসিটামল doesn't cause bronchospasm, so can be given safely in bronchial asthma. Paracetamol has no antiplatelet effect. এটার কোনো antiplatelet effect নাই, এজন্য it doesn't cause prolongation of bleeding time. Bleeding time prolong করে না। It can be given safely in children, in viral fever in children. যেখানে অ্যাসপিরিন দিলে চিলড্রেনে রেইস সিন্ড্রোমেটিস থাকে,
প্যারাসিটামল ইজ সেফ, সেফলি দেওয়া যেতে পারে। প্যারাসিটামল ইজ অলসো সেফ ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে প্যারাসিটামল দেওয়া যায়, সেফ। আচ্ছা, এবার একটা টার্ম অনেক সময় শর্ট নোট আসতে পারে বা একটু কেউ জিজ্ঞেস করতে পারে, co-analgesics or adjuvant analgesics or analgesic adjuvants, এভাবে তিনটে কথাই, তিনটে টার্মে বলা হয়। co-analgesics or adjuvant analgesics or analgesic adjuvants, এগুলো হলো ওইসব ড্রাগ, the drugs that are not used primarily as analgesics, তারা primarily analgesics না, but often used to relieve pain in association with common analgesics. যারা আসলে নিজেরা অ্যানালজেসিক এর গ্রুপে না, তারা আসলে অন্য গ্রুপের ড্রাগ, কিন্তু কখনো কখনো কিছু কিছু পেইন রিলিভের জন্য কমন যে অ্যানালজেসিক যেমন এনএসআইডি, ওপিওয়েড এগুলো ইউজ হয়, এর পাশাপাশি ওগুলো অ্যাড করা হয় অ্যাডজাঙ্ক হিসেবে, অ্যাডজুভেন্ট হিসেবে, এবং ইফেক্টিভ। সেগুলো হচ্ছে কোঅ্যানালজেসিক অর অ্যাডজুভেন্ট অ্যানালজেসিক্স অর অ্যানালজেসিক অ্যাডজুভেন্ট। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট আর খুবই কমনলি ইউজড গ্রুপ হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট, তার মধ্যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস, এটা প্রায়ই কোঅ্যানালজেসিক অর অ্যাডজুভেন্ট অ্যানালজেসিক হিসেবে ইউজ হয়, যেমন অ্যামিট্রিপটাইলিন, নরটিপটাইলিন, এছাড়া গাবাপেন্টিন, প্রিগাবালিন, gabapentin, pregabalin, other anti-epileptic drugs. Gabapentin, pregabalin anti-epileptic হিসেবে ইউজ হয়, other anti-epileptic drugs. অনেক সময় ডায়াজিপাম, তো বেনজোডায়াজিপিন, এটা ইউজ হয়। তাহলে what is co-analgesic or adjuvant analgesic or analgesic adjuvant, এবং এর কিছু এক্সাম্পল নাম: tricyclic antidepressant, anti-epileptic drug like gabapentin, pregabalin, often diazepam. আচ্ছা, এবারে আমরা তো অ্যানালজেসিক নিয়ে কালকেও বললাম, ওপিওয়েড আজকেও বললাম, এনএসআইডি, নন ওপিওয়েডস। এই রিলেশনে একটা ছোট্ট একটা ডিজিজ, এটা একটু ডিসকাস করে শেষ করে দেব। মাইগ্রেন, মাইগ্রেন সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? এনিবডি? মাইগ্রেন অল্প আছে স্যার। কি আছে বলো দেখি। স্যার মানে এটা শুধু এক সাইডে হয় মাথার। এক সাইডে, হেমিক্রেনিয়াল হেডেক নাকি? জি স্যার। হেমিক্রেনিয়াল হেডেক, এটা অনেক সময় হেমিক্রেনিয়াল হয়, আবার এটা জেনারেলাইজড হতে পারে। ঠিক আছে, এটা একটা নিউরোভাস্কুলার ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই থ্রোবিং অর পালসেটাইং হেডেক, nausea and or vomiting with or without prior aura, এবং এটা কিন্তু এপিসোডিক আর প্যারক্সিজমাল অ্যাটাক হয়। এটা যে এই অ্যাটাক নিয়ে চলতেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর, তা না। এটা দেখা গেল যে সপ্তাহে একদিন দুই দিন হয়, মাসে একদিন দুই দিন হয়, এরকম এপিসোডিক আর প্যারক্সিজমাল অ্যাটাক হয়। সিভিয়ার থ্রোবিং পালসেটিং হেডেক হয়, সাথে নসিয়া থাকে, ভমিটিং থাকতেও পারে, নাও থাকতে পারে। আর একটা জিনিস হয়, সেটা হলো অরা, এবং এটা হয় হেডেক শুরু হওয়ার আগে। হেডেক শুরু হওয়ার এই জন্য কিন্তু যাদের এই অরা থাকে, তারা কিন্তু ওই অরা হলেই বুঝতে পারে যে তার এখন মাথা ব্যথা শুরু হবে। তবে এটা সবার থাকে না। অরা মানে হলো কিছু ভিজুয়াল ফেনোমেনা হয়, সে দেখা গেল তার ডিপ্লোপিয়া হতে পারে, ব্লাডিং অফ ভিশন হতে পারে, অনেকে চোখে শস্যের ফুল দেখে, জিগজ্যাগ লাইন দেখে, এটাকে বলে অরা, ভিজুয়াল অরা। কমনলি ভিজুয়াল অরা হয়, অডিটরি অরাও হতে পারে, কমন হচ্ছে ভিজুয়ালি। এই এখন সিমটমের বেসিসে এই মাইগ্রেনকে টাইপিং করা হয়েছে। যাদের হেডেক, নসিয়া আর ভমিটিং এর সঙ্গে অরা থাকে আগে, তাদেরকে বলা হয় ক্লাসিক্যাল মাইগ্রেন, আর যাদের অরা থাকে না তাদেরকে বলা হয় কমন মাইগ্রেনের পেশেন্ট। তাহলে ক্লাসিক্যাল মাইগ্রেন এটা হচ্ছে মাইগ্রেন উইথ অরা, আর কমন মাইগ্রেন, মাইগ্রেন উইদাউট অরা। প্যাথোজেনেসিস, এটা তোমরা ডিটেলস তোমাদের যখন স্পেসিফিক ডিজিজ পড়বে জেনে নেবে। আমি ড্রাগের অ্যাকশন বোঝার জন্য
একটু শুধু বলি। প্যাথোজেনিস অফ মাইগ্রেনের কিছু থিওরি আছে, ইলেকট্রিক্যাল থিওরি, মায়োজেনিক থিওরি। ইলেকট্রিক্যাল থিওরি হচ্ছে যে এখানে ব্রেনের নিউরনে ইনিশিয়াল ডিপোলারাইজেশন হয়, তার মানে ডিপোলারাইজেশন মানে এক্সাইটেশন, অ্যাকশন পটেনশিয়াল শুরু হলো, ফলোড বাই রিপোলারাইজেশন অফ আয়ন চ্যানেল। তাহলে ইনিশিয়াল এক্সাইটেশন ফলোড বাই ডিপোলারাইজেশন ফলোড বাই রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন হলো এক্সাইটেশন হবে, ডিপোলারাইজেশন হলো তখন আবার ডিপ্রেশন হবে। এটার সঙ্গে মিলিয়ে মায়োজেনিক থিওরি, অ্যাকশন পটেনশিয়াল যখন হয়ে যায় তখন ক্রেনিয়াল ভেসেলস এর ভ্যাসোস্পাজম হয়, ক্রেনিয়াল ভেসেলস এর ভ্যাসোস্পাজম হলো, এরপরে যখন আবার অ্যাকশন পটেনশিয়াল ওভার হয়ে যায়, ডিপ্রেশন হয়ে যায়, তখন আবার ভ্যাসোডাইলেশন হয়। তো ভ্যাসোস্পাজম যখন হয় তখন ব্রেনে পারফিউশন ট্রানজিয়েন্টলি কমে যায়, সেই টাইমে তার অরা হয়। ব্রেনে পারফিউশন কমে গেলে তার এই ভিজুয়াল অরা, অডিটরি অরা এগুলো হয়। এরপরে যখন ভ্যাসোডাইলেশন হয়ে যায় তখন ক্রেনিয়াল ভেসেল ডাইলেশন হয়ে গেলে ক্রেনিয়াল ভেসেলের আশেপাশে যে পেইন সেন্সিটিভ টিস্যু, স্ট্রেস রিসিপ্টর এগুলো থাকে পেইন সেন্সেশন ক্রিয়েট করার জন্য, ওগুলো স্টিমুলেটেড হয়ে যায়, তখন পেশেন্ট হেডেক ফিল করে। এজন্য অরা ফলোড বাই হেডেক, ভ্যাসোস্পাজমের কারণে অরা হয়, আর ভ্যাসোডাইলেশন হয়ে গেলে এরপরে হেডেক হয়। তাই জন্য এই মাইগ্রেনের হেডেক রিলিফ করার জন্য যে ড্রাগ গুলো সেগুলো দেখা যায় যে এই ভ্যাসোস্পাজম করে, ভ্যাসোস্পাজম করলে আর ভ্যাসোডাইলেশন থাকে না, তখন হেডেক থাকে না। আচ্ছা, ম্যানিফেস্টেশন তো আমরা বলে ফেলেছি, আমরা চলে যাই এবারে ট্রিটমেন্ট অফ মাইগ্রেন। ট্রিটমেন্ট অফ মাইগ্রেন, নন ফার্মাকোলজিক্যাল থেরাপি অ্যান্ড ফার্মাকোলজিক্যাল থেরাপি। নন ফার্মাকোলজিক্যাল মানে উইদাউট ড্রাগ, যেসব এগুলো মূলত কিছু অ্যাডভাইস অ্যান্ড প্রিকশন, সেগুলো হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি। আর ফার্মাকোলজিক্যাল থেরাপিতে দুই ধরনের গ্রুপের ড্রাগ আছে। একটা হচ্ছে যে যখন মাইগ্রেনের অ্যাটাক হয়, মাথা ব্যথা যে টাইমে ওঠে, সেই টাইমে হেডেক রিলিফ করার জন্য, টার্মিনেট করার জন্য আর অ্যাবর্ট করার জন্য যে ড্রাগ ইউজ করা হয়, দিস ইজ অ্যাবর্টিভ থেরাপি। আর এই ড্রাগ গুলোকে বলা হবে অ্যাবর্টিভস। আর যাতে তার মাইগ্রেনের অ্যাটাক নাই হয়, প্রিভেন্ট করার জন্য যেসব ড্রাগ ইউজ করা হয় সেগুলোকে বলা হয় প্রোফাইল্যাকটিক্স, এবং এই থেরাপি হলো প্রোফাইল্যাকটিক থেরাপি। তাহলে অ্যাবর্টিভ ও টার্মিনেটিভ থেরাপি, টার্মিনেট করার জন্য পেইন, প্রোফাইল্যাকটিভ হলো প্রিভেন্ট করার জন্য, যাতে পেইন নাই হয়, হেডেক নাই হয়, লং টার্ম ইউজ। আর অ্যাবর্টিভ হচ্ছে শর্ট টার্ম ইউজ, যখন অ্যাটাক শুধু তখন। তো নন ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে এই মাইগ্রেনের হেডেক কিন্তু ব্রাইট লাইট, লাউড সাউন্ড এগুলো কারণে বেড়ে যায়, ফাউল স্মেলিং, পারফিউম এর স্মেল, এই কারণে মাইগ্রেনের অ্যাটাক কিন্তু হয়। স্ট্রেস, ইনসোমনিয়া, হাঙ্গার, চিজ, চকলেট এগুলো খেলেও হয়, স্মোকিং, অ্যালকোহল, রেড ওয়াইন এগুলোর কারণেও হয়। আর এস্ট্রোজেন কন্টেইনিং ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আমরা ওই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের অ্যাডভার্স ইফেক্ট কিন্তু দেখানো হয়েছে যে হেডেক, মাইগ্রেন একটা অ্যাডভার্স ইফেক্ট। এই জন্য মাইগ্রেনের জন্য এটা একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হচ্ছে এস্ট্রোজেন কন্টেইনিং ওরাল কন্ট্রাসেপটিভ। তাহলে এই ফ্যাক্টর গুলোকে অ্যাভয়েড করা, অ্যাভয়েড ব্রাইট লাইট অ্যান্ড লাউড সাউন্ড, অ্যাভয়েড ফাউল স্মেল, পারফিউম, অ্যাভয়েড স্ট্রেস, ইনসোমনিয়া, অ্যাভয়েড হাঙ্গার, অ্যাভয়েড চিজ, চকলেট, give up smoking and alcohol, and stop taking estrogen containing oral contraceptive pill. These are the non-pharmacological therapy of migraine. এবারে আসি ফার্মাকোলজিক্যাল থেরাপি অফ মাইগ্রেন, মানে হলো ড্রাগ ট্রিটমেন্ট অফ মাইগ্রেন। কিছু ড্রাগ হলো টু টার্মিনেট অর টু অ্যাবর্ট অ্যাকুট অ্যাটাক অফ মাইগ্রেন, তাদেরকে বলা হয় অ্যাবর্টিভস। এন্ড ড্রাগস টু প্রিভেন্ট মাইগ্রেন অ্যাটাক, যাতে মাইগ্রেন অ্যাটাককে প্রিভেন্ট করা যায়, না অ্যাটাক হয় যাতে, এদেরকে বলা হয় prophylactics or prophylactics. What are the drugs that are used to terminate acute attack of migraine? Paracetamol with antiemetic, aspirin, tolfenamic acid, other NSAID. Tolfenamic acid কিন্তু একটা NSAID. তাহলে paracetamol with antiemetic, aspirin, tolfenamic acid, other NSAID.
Yes, sir, another group, triptans. Triptans. It has a 5-HT1B1D receptor agonist. And ergot derivative named ergotamine. These are the drugs are used to terminate acute attack of migraine. Paracetamol with antiemetic, aspirin, tolfenamic acid, other NSAID, triptans, and ergotamine. এবারে prophylactics, that is the drugs that are used to prevent migraine attack. Amitriptyline, propranolol, pizotifen, flunarizine, sodium valproate, topiramate, gabapentin. Amitriptyline, propranolol, pizotifen, flunarizine, sodium valproate, topiramate, gabapentin. এগুলো কিন্তু আসলে নন স্পেসিফিক সব, এগুলো অন্যান্য ডিজিজে এগুলোর ইউজ আছে। যেমন এমিট্রিপটাইলিন হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, প্রোপানোল হচ্ছে বিটা ব্লকার, ফ্লুনারিজিন এটা একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পিজোটিফেন একটু পরে আসেন, ক্লাসটা শেষ করি, শেষ হয়ে যাবে এখন। পিজোটিফেন এটা একটা আসলে এটার অ্যান্টিহিস্টামিনিক রোলও আছে, অ্যান্টি 5-HT রোলও আছে। আর সোডিয়াম ভ্যালপ্রয়েড, টপিরামেট, গাবাপেন্টিন এরা আসলে মূলত অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ। তবে এই কিছুদিন থেকে এটা স্টাডিতে আসছে যে মাইগ্রেনেও তারা ইফেক্টিভ। তো এটাতেও যেমন আমরা যে ইলেকট্রিক্যাল থিওরিতে দেখলাম যে এটাতেও যেমন ডিপোলারাইজেশন হয়, নিউরোনাল এক্সাইটেশন হয় মাইগ্রেনে, তো ইপিলেপসিতেও কিন্তু নিউরোনাল ওভার এক্সাইটেশন হয়, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন অফ নিউরন। এই জন্য এই ড্রাগগুলো মাইগ্রেনেও ইদানিং ইফেক্টিভ এবং ইউজ করা হচ্ছে। তাহলে এমিট্রিপটাইলিন, প্রোপানোল, পিজোটিফেন, ফ্লুনারিজিন, সোডিয়াম ভ্যালপ্রয়েড, টপিরামেট, গাবাপেন্টিন। এই ট্রিপটানসের নামগুলো মনে রাখতে হবে, প্রত্যেকটা ড্রাগের নামের শেষে ট্রিপটান কথাটা আছে। হোয়াট আর দ্য ট্রিপটানস? সুমাট্রিপটান, জলমিট্রিপটান, অ্যালমোট্রিপটান, ন্যারাট্রিপটান, নিজাট্রিপটান। সুমাট্রিপটান, জলমিট্রিপটান, অ্যালমোট্রিপটান, নিজাট্রিপটান, ন্যারাট্রিপটান, সব ট্রিপটান। এগুলোর মেকানিজম, এরা হচ্ছে 5-HT অ্যাগনিস্ট। 5-HT এর অনেক রিসেপ্টর সাবটাইপ আছে। তো এই ড্রাগ গ্রুপটা হচ্ছে 1B ও 1D রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, ক্রানিয়াল ভেসেলের ভ্যাসো কনস্ট্রিকশন করে। আমরা প্যাথোজেনেসিসে দেখাইলাম যে ভ্যাসো ডাইলেশন হয়ে, ক্রানিয়াল ভেসেলের ডাইলেশন হয়ে হেডেক হয়। তো এই জন্য এরা ভ্যাসো কনস্ট্রিকশন করে, তখন মাইগ্রেনের অ্যাকিউট অ্যাটাক এটা টার্মিনেট হয়ে যায়। ইউজ হচ্ছে অ্যাকিউট মাইগ্রেন। তো ট্রিপটানের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে ওই ভ্যাসোস্পাজমের কারণে। তো যদি করোনারি আর্টারি স্পাজম হয় তাহলে চেস্ট টাইটনেস, চেস্ট পেইন, চেস্ট প্রেসার এগুলো হবে। চেস্ট টাইটনেস, চেস্ট পেইন করোনারি আর্টারি স্পাজমের কারণে। কার্ডিয়াক অ্যারিথমিয়াও হতে পারে। এই জন্য ট্রিপটান গ্রুপের ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যাদের এই ইসকেমিক হার্ট ডিজিজে ডিসকাস, ইসকেমিক হার্ট ডিজিজ, আনস্টেবল অ্যানজাইনা, প্রিভিয়াস হিস্ট্রি অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে চেস্ট পেইন, চেস্ট টাইটনেস, অ্যারিথমিয়া এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, দ্যাট ইজ স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, and previous history of myocardial infarction. Okay, thank you very much. তাহলে আমাদের analgesics, both opioids and non-opioids discussion শেষ হয়ে গেল। এই রিলেশনে আমরা অ্যান্টিপাইরেটিক্সও একটু ডিসকাস করলাম। লাস্ট অফ অল, migraine drugs used to treat migraine headache. Okay. স্যার আমাদের যে ওই মানে এখন একটা পেশেন্টের প্রচুর পরিমাণে ব্যথা, কিন্তু স্যার মরফিন প্যাটিডিন দিতে পারছি না, তখন স্যার যদি এনএসএআইডি দিতে হয় কোনটা দিলে ভালো ব্যথা কাজ করবে স্যার? সেটা হলো কি ধরনের পেইন তার উপরে। যদি ইনফ্লামেটরি পেইন হয় তাহলে এনএসআইডি গুলোর মধ্যে যেটার অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট গুড সেটা দিতে হবে। যেমন
এই আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যাকিউট রিউমেটিক ফিভার, এগুলোর ক্ষেত্রে তো যেগুলো বেশি ইফেক্টিভ, যেগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, যেগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট গুড, সেগুলো চুজ করতে হবে। যেমন ডাইক্লোফেনাক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভালো, তারপর নেপ্রোক্সেন, ইন্ডোমিথাসিন, অ্যাসপিরিন, এগুলোর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট ভালো, গুড। তারপর অ্যান্টি অ্যাকিউট রিউমেটিক ফিভার, এটার ক্ষেত্রে তো এবং স্পেসিফিক বলাই আছে যে এটাতে অ্যাসপিরিন ইজ মোস্ট ইফেক্টিভ টু রিলিভ ইনফ্লামেশন অফ অ্যাকিউট রিউমেটিক ফিভার। এটার ক্ষেত্রে অ্যাসপিরিন, তবে ডোজের বিষয় আছে, সেই অ্যাকুরেট ডোজে দিতে হবে। আর যদি ট্রমাটিক পেইন হয়, ট্রমাটিক পেইনের ক্ষেত্রে অনেক সময় ইনজেক্টেবল ফর্মে NSAID দিলে বেশি ইফেক্টিভ হয়। সেই ক্ষেত্রে যেমন আছে কিটোরোলাক, কিটোরোলাকের আবার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট কম, যদিও তোমাদের অত প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা বলিনি। কিটোরোলাক একটা ইনজেক্টেবল ফর্মে দিলে অ্যাকিউট ট্রমাটিক পেইন এটা খুব ভালো রিলিভ করে অন্য NSAID এর চাইতে। এরকম আর কি দেখতে হবে যে কোন ধরনের ব্যথা, কি জন্য ব্যথা, সেই হিসাবে কোন ক্ষেত্রে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আমাদের ডিজায়ার, আর কোনটার ক্ষেত্রে শুধু অ্যানালজেসিক ইফেক্ট আমাদের ডিজায়ার। তো যদি শুধু অ্যানালজেসিক ইফেক্ট হয়, তো যেটার অ্যানালজেসিক ইফেক্ট গুড সেটা চুজ করতে হবে। আর যদি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আমাদের ডিজায়ার হয়, তাহলে যেটার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট বেটার সেটা চুজ করতে হবে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন তোমাদের ক্লাসের খবর বলো, কতদূর হলো ওদিকে? ওইদিকে পেনিসিলিন এন্ড সেফালোস্পোরিন। এটা তো সেই শুনতেছি কবে থেকে, আগাচ্ছে না? এই সপ্তাহে ক্লাস হয়েছিল একদিন স্যার। আমরা একটু, আমাদের তো সামনে তো কত, তোমাদের মার্চে পরীক্ষা নাকি না এপ্রিলে? আমাদের মার্চের শেষের দিকে সেকেন্ড উইকে স্যার হতে পারে স্যার। আমাদের তো স্যার সেকেন্ড প্রফের পড়া অনেকদিন পড়া হয় না স্যার, একটু আমাদের। হ্যাঁ, সেই জন্যই তো তোমাদের তো ক্লাস কিছুদিন নিয়ে তো তোমাদের ওই পরীক্ষার জন্য ছেড়ে দিতে হবে। তো এখন ক্লাস, ঠিক আছে, তোমরা ম্যাডামকে একটু বলো যে ম্যাডাম আমাদের তো সামনে বেশ ক্লাস করতে পারবো না পরীক্ষার আগে, আমাদের একটু আগায় দেন, ঠিক আছে? জি স্যার। আর তোমাদের অ্যাটেন্ডেন্সের তো অবস্থা খুবই করুণ, এরকম হলে কেমনে হবে? সবাইকে আবার অ্যালার্ট করে দাও। এই ক্লাস কিন্তু আর নেবো না আমরা, আমাদের নেওয়ার কোনো সুযোগও নেই। এখন যা নেওয়া হচ্ছে এটাই শেষ। তোমাদের যতদিন তোমরা পরীক্ষার আগে ক্লাস করতে পারো, হ্যাঁ, ততদিন তো সবাইকে জয়েন করতে হবে, অ্যাটেন্ড করতে হবে, নাহলে কেমনে হবে? ঠিক আছে? জি স্যার। সবার সাথে কমিউনিকেট করে সবাইকে আবার বলে দাও পরীক্ষার আগে যতদিন ক্লাস করা সম্ভব হয় যেন সবাই করে, আর এই ক্লাস নেওয়া হবে না, আর সুযোগ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Thank you, sir.